চাপ ও আয়তনিক কার্য মানে কি? যে চাপ এবং আয়তন নিয়ে কথা বলা হচ্ছে। চাপ মানে কি? প্রেসার, যেটাকে আমরা পি দিয়ে ডিনোট করি। আয়তন মানে কি? ভলিউম, যেটাকে আমরা ভি দিয়ে ডিনোট করি। চাপ ও আয়তনিক কার্যর পাশে ব্র্যাকেটে লেখা থাকে পিভি ওয়ার্ক ডান। ধরো সাপোজ আমার কাছে এই একটা গ্যাস সিলিন্ডার আছে। এই গ্যাস সিলিন্ডারে দেখবে এটা একটা নব। এই নবটা যখনই দেখবে খোলা হয়, আমরা যখন নবটা খুলি না, বাহ্যিক চাপের বিরুদ্ধে যদি কোনো সিস্টেমের আয়তনের বৃদ্ধি ঘটে বা বাহ্যিক চাপের প্রভাবে যদি কোনো সিস্টেমের আয়তনের হ্রাস ঘটে, তার মানে কি? চাপের প্রভাবে সিস্টেমের আয়তনের বৃদ্ধি বা হ্রাস ঘটে, তার মানে কি? গ্যাসের সংকোচন বা প্রসারণ, তাই তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অধ্যয়নম। আমি শান স্যার, আজকে তোমাদের জন্য একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি থার্মোডায়নামিক্সের 5th পার্ট। এই ভিডিওতে আমরা খুব ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটির নাম কি না? সেই টপিকটির নাম হলো চাপ আয়তনিক কার্য। আমরা এর আগের ভিডিওতে পড়াশোনা করেছিলাম ইন্টারনাল এনার্জি এবং হিট ওয়ার্ক ডান সম্পর্কে। সেখানে আমরা তাপ ও কার্য নিয়ে একদম বেসিক কনসেপ্টগুলো আলোচনা করেছিলাম। আমি যেমন ভাবে বলি যে একদম ছোট ছোট করে টপিক নিয়ে আলোচনা করব এবং ভালো করে শিখব, ঠিক সেরকমই আমরা যখনই একটু গভীরে যাব তখনই কিন্তু এই চাপ আয়তনিক কার্য কথাটা আসবে। তো চাপ আয়তনিক কার্য খুব ইম্পর্টেন্ট একটি জায়গা। এটা না জানলে বোধহয় থার্মোডায়নামিক্সের থেকে এগোনো খুব পসিবল নয়। তাই জন্য আমরা এই যে আজকের বিষয়টি, এই বিষয়টিও খুব গুরুত্ব সহকারে এবং খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করব। পুজোর কটা দিন খুব আনন্দ করে কাটিয়েছো। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, এবং আজ থেকে কিন্তু আমাদেরকে আর আনন্দে থাকলে হবে না। এবারে কিন্তু আমাদেরকে পড়াশোনা করতে হবে, কারণ আমাদের ফাইনাল পরীক্ষা খুব সামনেই এবং খুব লিমিটেড টাইম। এইটুকু টাইমের মধ্যে আমাদেরকে থিওরিটিক্যাল কনসেপ্ট যেমন গেইন করতে হবে, ঠিক তেমনই অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। আমার ভিডিওগুলিতে বেশ কয়েকটি কমেন্ট আমি পেয়েছি যে স্যার অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন বা প্রবলেম কোয়েশ্চেনগুলো নিয়ে আসুন। আমরা সেই ভিডিওগুলি অবশ্যই নিয়ে আসবো। যতক্ষণ না আমাদের থিওরিটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার হয় ততক্ষণ কিন্তু আমরা প্রবলেম সলভিং কোয়েশ্চেনগুলো দেখতে পারবো না। তাই জন্য আমরা ধীরে ধীরে আমরা প্রতিদিন পড়বো, অল্প অল্প করে পড়বো। আমি প্লে লিস্টে প্রত্যেকটি ভিডিও অ্যাড করে দেব। হয়তো তোমাদের আলাদা আলাদা করে দেখতে অসুবিধা হবে, হয়তো অনেকগুলো ভিডিও হবে প্লে লিস্টে, কিন্তু একটু সময় করে অল্প অল্প করে দেখতে থাকো, দেখবে তোমাদের আর কেমিস্ট্রি সম্পর্কে কোনো ডাউট থাকবে না। তো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটি টপিক, যেটির নাম চাপ আয়তনিক কার্য, সে বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখো, চাপ ও আয়তনিক কার্য মানে কি? চাপ ও আয়তনিক কার্য বলতে গেলে বোঝা যায় যে চাপ এবং আয়তন নিয়ে কথা বলা হচ্ছে। চাপ মানে কি? প্রেসার, যেটাকে আমরা পি দিয়ে ডিনোট করি। আয়তন মানে কি? ভলিউম, যেটাকে আমরা ভি দিয়ে ডিনোট করি। অনেক বইতে লেখা থাকে চাপ ও আয়তনিক কার্যর পাশে ব্র্যাকেটে লেখা থাকে পিভি ওয়ার্ক ডান। এই পি মানে কি? এই পি মানে হচ্ছে প্রেসার, ভি মানে কি? ভলিউম। তাহলে আমরা পিভি ওয়ার্ক ডানও বলতে পারি। এইবার আমরা কেন পিভি ওয়ার্ক ডান বলছি, চাপ ও আয়তনিক কার্য নিয়ে এত কেন কথা বলছি? দেখো, একটা সিম্পল কথা বলি। ধরো সাপোজ আমার কাছে এই একটা গ্যাস সিলিন্ডার আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই স্ক্রিনে। এবার দেখবে গ্যাস সিলিন্ডার আছে, ধরো এটা একটা এলপিজি গ্যাস সিলিন্ডার, আমাদের বাড়িতে রান্নার জন্য যেগুলো আমরা ইউজ করি। এই গ্যাস সিলিন্ডারে দেখবে এটা একটা নব। এই নবটা যখনই দেখবে খোলা হয়, আমরা যখন নবটা খুলি না, রান্না করার সময় তো নবটা খুলি, দেন পাইপ দিয়ে যায় গ্যাসটা। অ্যাকচুয়ালি এর মধ্যে কি গ্যাস থাকে? গ্যাস থাকে না, এর মধ্যে থাকে তরল, লিকুইড। সে যখনই নব খোলা হয়, যখনই বাহ্যিক যে প্রেসারের এগেইনস্টে যখনই এটা বেরোতে, এর মধ্যে তো অনেকটা প্রেসার থাকে, তো প্রেসার এর মধ্যে বেশি থাকে, তাই জন্য গ্যাসকে লিকুইফাইড করা হয়ে থাকে। তাই তো, গ্যাসকে লিকুইডে পরিণত করা থাকে তো একটা সিলিন্ডারের মধ্যে। যখনই এই নবটা খোলা হয় তখনই কি হয়? তাহলে চাপটা রিলিজ হয়, তার মানে কি বাহ্যিক যে চাপ আছে তার এগেইনস্টে কাজ করে। তখনই দেখবে এখান থেকে লিকুইডটা গ্যাস আকারে বাইরে যায়, তাতেই আমাদের রান্না বান্না করি। আবার বাহ্যিক চাপটাকে যদি বাড়িয়ে প্রেসারের মধ্যে ঢুকিয়ে চাপ বেশি বাড়িয়ে রাখা হয়, তখন গ্যাসটা লিকুইডে পরিণত হয়। তাহলে আমরা কোথাও না কোথাও চাপ আর আয়তন একটু রিলেটেড দেখতে পাচ্ছি, হ্যাঁ কি না? তাই জন্য আমরা চাপ ও আয়তনিক কার্য নিয়ে কথা বলছি, এবং চাপ ও আয়তনিক কার্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ কি? কারণ এর পরবর্তীকালে আমরা যখন রিভার্সিবল ওয়ার্ক ডান পড়বো বা ইরিভার্সিবল ওয়ার্ক ডান দেখবো, সেখানে কিন্তু এই চাপ ও আয়তনিক কার্যটা থাকেই। তো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তো আমরা আজকে চাপ ও আয়তনিক কার্য তার পুরো ডিটেলসটা পড়ে নেব। দেন নেক্সট ভিডিওতে আমরা
রিভার্সিবল ওয়ার্ক ডান এবং ইরিভার্সিবল ওয়ার্ক ডান, এই দুটো নিয়েই কথা বলবো। ক্লিয়ার? দেখো, চাপ ও আয়তনে কার্য মানে কি বলছে, যে বাহ্যিক চাপের বিরুদ্ধে, কি বলছে, বাহ্যিক চাপের বিরুদ্ধে কোন সিস্টেমের, বাহ্যিক চাপের বিরুদ্ধে কোন সিস্টেমের, দেখো সিস্টেম নিয়ে সবসময় প্রথম ভিডিওতে বলেছিলাম যে সিস্টেমটা জেনে রাখো, বিশ্বে যেটুকু অংশ নিয়ে আমরা কথা বলি তাকে বলা হয় সিস্টেম। আমি তোমাকে নিয়ে কথা বলছি, তুমি একটা সিস্টেম। তো সিস্টেমের কথাটা মাথায় সবসময় রাখতে হবে, সিস্টেম কি, যাকে নিয়ে কথা বলছি। ঠিক বলছে, বাহ্যিক চাপের বিরুদ্ধে যদি কোনো সিস্টেমের আয়তনের বৃদ্ধি ঘটে বা বাহ্যিক চাপের প্রভাবে যদি কোনো সিস্টেমের আয়তনের হ্রাস ঘটে, তার মানে কি, চাপের প্রভাবে সিস্টেমের আয়তনের বৃদ্ধি বা হ্রাস ঘটে, তার মানে কি, গ্যাসের সংকোচন বা প্রসারণ, তাই তো? তাহলে বাহ্যিক চাপের বিরুদ্ধে যদি কোনো সিস্টেমের আয়তনের বৃদ্ধি ঘটে বা বাহ্যিক চাপের প্রভাবে যদি কোনো সিস্টেমের আয়তনের হ্রাস ঘটে, তাহলে ওই সিস্টেমের আয়তন বৃদ্ধি বা হ্রাসের জন্য, মানে আয়তনটা যে বাড়ছে বা কমছে, এই জন্য একটা যান্ত্রিক কার্য সম্পন্ন হয়। যান্ত্রিক কার্য মানে মেকানিক্যাল ওয়ার্ক ডান। এই যে যান্ত্রিক কার্য সম্পন্ন হচ্ছে, এটাকেই বলা হয় চাপ ও আয়তনিক কার্য। তাহলে আমরা ডেফিনেশনটা একটু লিখে নিই। তাহলে কি বললাম, বাহ্যিক চাপের বিরুদ্ধে কোনো সিস্টেমের আয়তনের বৃদ্ধি ঘটে বা বাহ্যিক চাপের প্রভাবে কোনো সিস্টেমের আয়তনের হ্রাস ঘটে। এই যে সিস্টেমের আয়তনের বৃদ্ধি বা হ্রাস ঘটছে, তার ফলে একটা যান্ত্রিক কার্য বা মেকানিক্যাল ওয়ার্ক সম্পাদিত হয়, তাকেই বলা হয় চাপ ও আয়তনিক কার্য, বা যেটাকে বলা হয়, কি বলা হয়, যেটাকে বলা হয় পিভি, পিভি ওয়ার্ক ডান। তাহলে আমরা বুঝতে পারলাম যে চাপ ও আয়তনিক কার্য বলতে কি বোঝায়। তার মানে আমরা কোথাও না কোথাও এটুকু তো বুঝতে পারছি যে চাপ আর আয়তন কোরিলেটেড, তাই তো? মানে চাপের প্রভাবে আয়তনের বৃদ্ধি বা হ্রাস ঘটবে, তার মানে কি একে অপরের সাথে রিলেশনে আছে, সম্পর্কযুক্ত। দেখো, তুমি আর তোমার বন্ধু, যদি তোমরা দুজনের মধ্যে রিলেশন তোমাদের থাকে, তাহলে একজনের কষ্টে আরেকজন ব্যথা পাবে, আবার একজনের আনন্দে আরেকজন খুশি হবে, এরকম একটা ব্যাপার আছে তো। তার মানে তোমার আর তোমার বন্ধুর মধ্যে একটা রিলেশন আছে। এবার এটা আবার অপোজিটও হতে পারে, তোমার দুঃখে তার আনন্দ হতে পারে বা তোমার আনন্দে তার দুঃখ হতে পারে। তো ঠিক সেরকমই চাপ আর আয়তনের মধ্যেও কিন্তু এরকমই একটা রিলেশন আছে, যেখানে কি হয় না, চাপ তার প্রভাবে আয়তনের বৃদ্ধি বা হ্রাস ঘটতে পারে। ঠিক আছে, এবারে আমরা এর যে সমীকরণ বা এর যে ইকুয়েশন, এইগুলো নিয়ে কথা বলি। তো এইগুলো নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে কিন্তু প্রথমে বেসিকটা জানতে হয়। তো আমি বারবার করে বলেছি যে অধ্যয়নামে পড়াশোনাটা এমন ভাবে হবে, একদম বুঝে শুনে, এক একটা লাইন ইম্পর্টেন্ট, এক একটা লাইনকে বুঝে বুঝে পড়বো। ওই টিউশনের কাছে গেলাম, স্যার বুঝিয়ে দিল, আমি ঘরে এসে বই খাতা রেখে দিলাম, এরকমটা না। আমি বুঝতে পারলাম না, বললাম না, না, তুমি না বুঝতে পারলে নিজে কমেন্ট করে বলো, আমি তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দেখো, আমরা যদি নর্মালি ওয়ার্ক ডান মানে কি, নর্মালি ওয়ার্ক ডান মানে কি, দেখো, নর্মালি কার্য বা ওয়ার্ক ডান বলতে কি বোঝায়। তো নর্মালি কার্য বা ওয়ার্ক ডান মানে কি, আমরা একদম ছোটবেলাকার কনসেপ্ট যদি দেখি, মানে একদম ছোটবেলায় বলতে কি গো, ছোটবেলায় মানে কি, সেই ন্যাংটা বেলাতে, মানে 9-10-এ যখন পড়তাম, ওয়ার্ক ডান মানে কি, ওয়ার্ক ডান মানে হচ্ছে ডব্লিউ, তাই তো? হ্যাঁ স্যার কি বললেন, ওয়ার্ক ডান মানে তো ডব্লিউ, আমরা সবাই জানি। হ্যাঁ, আমরা জানি। এবার যেটা জানি না সেটা নিয়ে আলোচনা করি। তাহলে আমরা জানি ওয়ার্ক ডান মানে ডব্লিউ। তো ডব্লিউ ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, এফ ইন্টু এস। এইটা একদম ছোটবেলাতে পড়েছি, মনে আছে? একদমই ছোটবেলাতে পড়েছি, তাই তো? একদম ছোটবেলাতেই পড়েছি। তো এই যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এই এফ মানে কি আর এস মানে কি? তো এফ মানে কি, এফ মানে হচ্ছে ফোর্স বা বল। এস মানে কি, এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। তো আমরা কিন্তু এই ইংরেজি বাংলা এই দুটোকে কিন্তু মিশিয়ে পড়বো, প্রথমেই বলেছিলাম। তাহলে আমরা একবার লিখে নিই যে বল মানে কি, ফোর্স, এফ মানে ফোর্স, সেটাকে বল বলা হয়। আর সরণ মানে কি, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে কি, সরণ, মানে কতটা সরল, তাই তো? তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস আমরা দেখে নিলাম। এবার আমরা যদি এটা অ্যাপ্লিকেশনে যাই, মানে একটা ছবি দিয়ে যদি দেখি, ধরো সাপোজ এটা একটা সিস্টেম, ঠিক আছে? এবার এই সিস্টেমটাতে আমি কি করব না, ফোর্স দেব। কি করব না, এই সিস্টেমটাতে আমি ফোর্স অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো ফোর্স অ্যাপ্লাই করছি, ধরো এফ, ঠিক আছে? সিস্টেমে ফোর্স অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? এবারে এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা ধরো, সাপোজ আমি বলছি এই সিস্টেমটা সরণ ঘটেছে এবং এখানে এসছে
সিস্টেমটা পৌঁছেছে, মানে এটা কি তার ডিসপ্লেসমেন্ট হলো, হ্যাঁ কি না? ধরো সাপোজ আমি বললাম যে ডিএক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাহলে দেখো এই যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করেছি, এই ফোর্স আর এই যে ডিসপ্লেসমেন্ট তাদের মাঝে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, দেখো তো এই অ্যাঙ্গেলটা ধরো থিটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে আমি এখানে কি লিখবো, তাহলে ডব্লিউ ইজ ইকাল টু তাহলে এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমের যে সরণের উপাংশে, সেই সরণের উপাংশটা আমাকে দেখতে হবে, কারণ সিস্টেমের সরণের সাথে ফোর্সের যে অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এর সিস্টেমের সরণের উপাংশ হতো এফ কস থিটা। তাহলে আমরা কি জানি ডব্লিউ ইজ ইকাল টু এফ ইন্টু এস, তাহলে এফ মানে কি এখানে এফ কস থিটা। কেন কস থিটা? এটা দেখো বইতে তো থাকে, অনেক ছেলে মেয়ে ভালো করে বুঝে, কিন্তু কিছুজন এটাও বুঝতে পারে না, কোনো অসুবিধা নেই, আমি একদম ব্যাক বেঞ্চার্সকেও ফ্রন্ট বেঞ্চে নিয়ে আসার ক্ষমতা রাখি। দেখো এফ ফোর্স দিয়েছি অ্যাঙ্গেলে, তাহলে ওই সরণের আমি যদি সরণটা দেখি, বলের উপাংশটা আমাকে সরণের উপাংশের সাথেই তো দেখতে হবে। তাহলে এই এই যে ডিসপ্লেসমেন্ট ঘটছে এখানে, এই যে বলের উপাংশটা কত, এফ কস থিটা, ভূমির সাথে দেখবো না, এফ কস থিটা। তাহলে এফ কস থিটা ইন্টু সরণটা কত হয়েছে, ডিসপ্লেসমেন্টটা কত না ডিএক্স, তাহলে এফ কস থিটা ইন্টু ডিএক্স। আমি এখানে এই ইন্টুটাকে আমি কিভাবে দেখাবো, ডট দিয়ে, ঠিক আছে, ডট দিয়ে দেখালাম, কারণ দুটো এই এক্স কে আবার ইন্টুর মতো লাগছে, তাই না? তাহলে এফ কস থিটা ইন্টু ডিএক্স। ভালো কথা, ভালো বোঝা গেল নিশ্চয়ই, সবার বোঝা গেছে পাক্কা? এবার দেখো, যদি যদি ভালো করে বোঝার চেষ্টা করবে, যদি আমি একটুখানি এই জায়গাটা ফাঁকা রাখি, নাহলে লিখতে অসুবিধা হবে। এবার ধরো যদি যদি কি বলছি, যদি যদি কালারটা চেঞ্জ করি, যদি যদি কি না, যদি বলের অভিমুখ, যদি বলের অভিমুখ আর সরণের অভিমুখ একই দিকে হয়, যদি বলের অভিমুখ এবং সরণের অভিমুখ, বলের অভিমুখ এবং সরণের অভিমুখ একই দিকে হয়, এবং সরণের অভিমুখ একই দিকে হয়, তাহলে কি হবে, সরণের অভিমুখ একই দিকে হবে, তাহলে কি হবে? আচ্ছা, বলের অভিমুখ আর সরণের অভিমুখ একই দিকে যদি হয়, তাহলে কি ঘটতে পারে বলো তো, একটু নিচে কমেন্ট করে বলো না, দেখতে দেখতে। যদি বলের অভিমুখ আর সরণের অভিমুখ একই দিকে হয় তাহলে কি হবে? দেখো বলের অভিমুখ আর সরণের অভিমুখ একই দিকে, তাহলে থিটার মান কি হবে, 0 ডিগ্রি হবে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে কস থিটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে কস থিটা 0 ডিগ্রির মান কত, 1। তাহলে তখন ডব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, এফ ইন্টু 1 ইন্টু ডিএক্স। কিন্তু যদি বলের অভিমুখ আর সরণের অভিমুখ বিপরীত দিকে হয়, যদি বলের অভিমুখ আর সরণের অভিমুখ বিপরীত দিকে হয়, তাহলে আমি এখানটায় লিখে দিচ্ছি, ধরো যদি বলের অভিমুখ বলের অভিমুখ আর সরণের অভিমুখ এবং সরণের অভিমুখ এবং সরণের অভিমুখ বিপরীত দিকে হয়, তখন কি হবে, বিপরীত দিকে হয় তখন কি হবে? আচ্ছা, বিপরীত দিকে হয় মানে কি, বিপরীত দিকে হয় মানে কস থিটার মান কত, থিটা মান কত, 180 ডিগ্রি বিপরীত দিকে হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 180, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু কত হবে, -1, মানে সরি, কস 180 ডিগ্রি মানে কি, -1। তখন কি হবে, তখন ডব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস এফ ইন্টু ডিএক্স। বোঝা গেল? তাহলে যদি বল আর সিস্টেমের সরণ একই দিকে হয়, মানে কি থিটা 0, বলও এইদিকে সরণ এইদিকে, তাহলে তাদের মধ্যে পারস্পরিক অ্যাঙ্গেল কত, 0। আর যদি অপোজিটে হয়, মানে এদিকে হয় আর এদিকে হয়, তাহলে কি দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা কত, 180 ডিগ্রি, তখন কিন্তু মাইনাস এফ ইন্টু ডিএক্স। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা সিম্পল ফান্ডা, ঠিক আছে, আমি একটা সিম্পল ওয়ার্ক ডান কি করে বার করতে হয় সেটা দেখালাম। এবারে আমরা চলে যাব যে চাপ ও আয়তনিক যে কার্য, মানে চাপের প্রভাবে আয়তনের যে চেঞ্জেস, তার ফলে যে যান্ত্রিক কার্য সম্পাদিত হয় সেইটাতে, ঠিক আছে। আমি একটি পিস্টনযুক্ত বিকারে কিছু পরিমাণ গ্যাস নিলাম, ঠিক আছে, এবং এই যে পিস্টনটি, এই পিস্টনটি ঘর্ষণহীন এবং ভরহীন, ঠিক আছে। তো আমি ধরো একটি বিকার নিয়েছি, এই বিকারে একটা পিস্টন লাগানো আছে,
এবার এখানে একটা স্টপ কক লাগিয়ে রেখেছি, ধরো এখানে একটি স্টপ কক লাগানো আছে, এই পোর্শনটার নাম হচ্ছে ধরো S1 ডট, ঠিক আছে। আর একটা স্টপ কক যেখানে লাগানো ছিল ধরো এটা S ডট একটা কক, ঠিক আছে। এবারে এর মধ্যে ধরো কিছু পরিমাণ গ্যাস আছে, আমি বললাম না যে এর মধ্যে কিছু পরিমাণ আমি গ্যাস নিলাম, তাহলে গ্যাস নিয়েছি মানে কি এর একটা ভলিউম আছে, তাই তো। আবার গ্যাস নিয়েছি মানে এর মধ্যে একটা চাপও আছে, তাই তো। তো ধরো সাপোজ আমি বললাম যে এই যে বিকারটার মধ্যে, পিস্টনযুক্ত যে বিকারটা আছে এর মধ্যে যে গ্যাস আছে তার ধরো প্রেসার পি, ঠিক আছে। এবং এই যে গ্যাস এর মধ্যে ধরো ভলিউম হচ্ছে ভি, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমি কি কি বললাম, এটা হচ্ছে কি ভরহীন প্লাস ঘর্ষণহীন পিস্টন। ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ এই জিনিসগুলো এত বইতে ছবি থাকে যে মাঝে মাঝে কি হয় মাথা থেকে গুলিয়ে যায়। তাহলে ভরহীন ঘর্ষণহীন একটি পিস্টন রেখেছি, যেটা একটা জায়গাতে লেগে আছে এস আর এস ডট একটা স্টপ ককের জায়গায়। এর মধ্যে একটা প্রেসার আছে পি, ভলিউম আছে ভি। কেন না, এটা কি এখানে কি আছে, গ্যাস আছে, তো গ্যাস আছে তাই জন্যই কি প্রেসার আছে, ভলিউম আছে, ঠিক আছে। এবারে ধরো এখানে একটা বাইরে থেকেও নিচে একটা প্রেসার আছে, বাইরে থেকে একটা প্রেসার আছে, ধরো বাইরের যে প্রেসারটা সেটা ধরো, এই যে বাইরের যে প্রেসারটা ধরো পি এক্সটার্নাল, ঠিক আছে, বাইরে একটা প্রেসার আছে পি এক্সটার্নাল। এখন ধরো পি এক্সটার্নাল আছে তো, আছে, আচ্ছা। এখন এই যে ধরো পিস্টনটি আছে, পিস্টনের উপরে নিশ্চয়ই একটা ফোর্স কাজ করছে, তো এই ফোর্সটা কি এফ এক্সটার্নাল ফোর্স। তাহলে এবং এই যে পিস্টন ধরো, পিস্টনের প্রস্থচ্ছেদ ধরো এ, কি বললাম, তাহলে এফ এক্সটার্নালটা কি, এফ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু বাহ্যিক বল। আর এ হচ্ছে কি না, এ হচ্ছে পিস্টনের প্রস্থচ্ছেদ, ঠিক আছে। এটা খুব বোঝা গেল নিশ্চয়ই, পিস্টনের প্রস্থচ্ছেদ। এবার দেখো আমরা জানি, আমরা কি জানি, আমরা অনেক কিছুই জানি কিন্তু আবার জেনেও জানি না। তো আমরা জানি ভালো করে দেখো, আমরা জানি পি ইজ ইকুয়াল টু, মানে পি এক্সটার্নালটা বার করি, পি এক্সটার্নাল আমরা জানি পি এক্সটার্নাল ইজ ইকুয়াল টু, আমরা জানি পি এক্সটার্নাল ইজ ইকুয়াল টু, পি মানে কি ফোর্স পার ইউনিট এরিয়া, তাহলে এফ এক্সটার্নাল বাই এ, তাই তো। তাহলে পি ইজ ইকুয়াল টু যদি এফ বাই এ হয়, তাহলে এফ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু পি এক্সটার্নাল ইন্টু এ, তাই তো। তাহলে এটা আমার একটা ইকুয়েশন দাঁড়ালো। তাহলে কি দেখলাম, যে আমার একটা বিকার আছে, সে বিকারটা একটা ভরহীন ঘর্ষণহীন পিস্টন দ্বারা লেগে আছে এবং একটা স্টপ ককের মাধ্যমে লেগে আছে এফ এস ডট। বাইরে থেকে একটা পি এক্সটার্নাল কাজ করছে এবং এফ এক্সটার্নাল কাজ করছে, এফ এক্সটার্নালটা বার করলাম কারণ পিস্টনের প্রস্থচ্ছেদ জানি, পিস্টনের ভেতরে গ্যাস রাখা আছে, সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করলাম, তাই তো। এবার ধরো এফ, এই যে বললো না পি এক্সটার্নাল, ঠিক আছে। এবার ধরো আমি ধরলাম, আমি মনে করলাম যে পি এক্সটার্নালটা ভেতরের পি এর থেকে কম, মানে কি পি এক্সটার্নাল বাইরে থেকে যে চাপটাকে আমি কমালাম, বাইরে যদি চাপটাকে আমি কমাই তাহলে আমি এখানে লিখছি যে ধরা যাক, ভালো করে বোঝো, ধরা যাক পি এক্সটার্নাল লেস দেন পি। পিটা কি, পি মানে হচ্ছে সিস্টেমের চাপ বা গ্যাসের চাপ, পি হচ্ছে সিস্টেমের চাপ বা গ্যাসের চাপ, সিস্টেমের চাপ বা অর গ্যাসের চাপ, তাই তো। এবার ধরো আমি বলছি যে গ্যাসের চাপটা বেশি বাইরের চাপের থেকে, তাহলে যদি এর চাপ বেশি হয়, এই যখনই এটা কমাচ্ছি তাহলে পিস্টনটা কি উপরের দিকে উঠবে। তাহলে উপরের দিকে যদি উঠে, এখানে একটা স্টপ কক লাগানো আছে, এখানে একটা স্টপ কক লাগানো আছে, তাহলে এই পিস্টনটা সোজা গিয়ে এখানে ধাক্কা মারবে এবং এই যে পিস্টনটা সে এখানে যে পৌঁছাবে S1 ডটে পৌঁছবে, তাই তো। তাহলে আমি তখন বিকারটা কিরকম ভাবে যাবে দেখো, আমি এঁকে নিচ্ছি দেখো,
ঠিক আছে, তাহলে পিস্টনটা কোথায় এসে পৌঁছেছে, ধরো এখানে। তাহলে এখন কি হবে, S1 ডটে পৌঁছেছে। এখন এখানে ভিতরে কি ছিল, গ্যাস ছিল। তাহলে এখন বাইরে যে প্রেসারটা আছে সেই প্রেসারটা আর ভেতরের প্রেসারটা এখন একই হবে। আমরা কি দেখলাম যে যখনই কমিয়েছি, যখনই বাইরের প্রেসারটা কমিয়েছি, তখন সে কি হলো, সম্প্রসারণ ঘটবে। ততক্ষণ পর্যন্ত সম্প্রসারণ ঘটবে যতক্ষণ না সে বাইরের চাপের সাথে সমান হয়, দিয়ে ধরো এখানে এসে লেগেছে। ভালো কথা। তাহলে এবার ওয়ার্ক ডান কি হবে দেখো, তাহলে ওয়ার্ক ডান হবে, ভালো করে বোঝো। তাহলে ডব্লিউ ইজুকাল টু আমরা কি জানি, ডব্লিউ ইজুকাল টু কি হবে, ডব্লিউ ইজুকাল টু এফ ইন্টু ডিএক্স। ধরলাম আমি এই যে সরণটা ঘটেছে, এই সরণটা কি পরিমাণ সরণ ঘটেছে, ডিএক্স পরিমাণ। তাহলে এফ ইন্টু ডিএক্স। ক্লিয়ার, এটুকু ক্লিয়ার। আমরা আগে একদম যখন প্রথমে এর আগে স্লাইডে পড়লাম না যে ডব্লিউ ইজুকাল টু এফ ইন্টু ডিএক্স, এখানেও তাই হবে। এবারে কি হবে দেখো, আমরা এফ মানে কি, বাইরের ফোর্সটা, এফ এক্সটার্নাল ফোর্স, তাহলে আমি এখানে লিখবো এফ এক্সটার্নাল। ঠিক আছে, এবারে এফ এক্সটার্নাল মানে কি, এফ এক্সটার্নাল মানে কি, পি এক্সটার্নাল ইন্টু এ। এবার এখানে একটা কথা বলে রাখি, খুব ইম্পর্টেন্ট, আমি কেন এক এক করে বলছি ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু সাইন হবে মাইনাস। কেন না, দেখো সিস্টেম নিজে কাজ করছে, সিস্টেমের ভলিউম বাড়ছে, নিজে সম্পাদিত করছে, কার না বাইরের চাপ, বাইরের চাপটা যেই কমিয়েছি বাইরের চাপের বিরুদ্ধে, বিরুদ্ধেই তো সম্প্রসারণটা করছে, তার মানে কি সিস্টেম নিজে কাজ করছে। তাহলে সিস্টেম যদি নিজে কাজ করে তাহলে নেগেটিভ সাইন হয়। আমি এখানে লিখে দিচ্ছি, সিস্টেম যদি নিজে কাজ করে, যেহেতু সিস্টেম নিজে কাজ করেছে, সিস্টেম নিজে কাজ করেছে, নিজে কাজ করেছে, কাজ করেছে, তাই তাই নেগেটিভ সাইন হবে, নেগেটিভ সাইন হবে। ঠিক আছে, তাহলে ডব্লিউ ইজুকাল টু মাইনাস এফ এক্সটার্নাল ইন্টু ডিএক্স। এবারে আমরা পরেরটাতে যাব, কিসে যাব, আমরা এবারে চলে যাচ্ছি নেক্সট কি হবে দেখো, দেখা যাক কি হবে। তাহলে ডব্লিউ ইজুকাল টু কি দেখলাম, মাইনাস এফ এক্সটার্নাল ইন্টু ডিএক্স। ঠিক, এফ এক্সটার্নাল মানে জানি পি এক্সটার্নাল ইন্টু এ, তাহলে ইজুকাল টু মাইনাস পি এক্সটার্নাল ইন্টু এ ইন্টু ডিএক্স। তাই তো, এবারে দেখো আমরা কিন্তু খুব ভালো করে জানি, এটা যদি বলো যে আমি জানি না তাহলে কিছু বলার নেই, এ ইন্টু ডিএক্স ইজুকাল টু কি, ডিভি, ভলিউম। তাই তো, তাই তো, তাহলে কি হবে, মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি। তাহলে কি দাঁড়ালো, ডব্লিউ ইজুকাল টু মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি। তাহলে এটি আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে ডব্লিউ ইজুকাল টু পি এক্সটার্নাল ইন্টু ডিভি। মাইনাস সাইন কেন, মাইনাস সাইন এই কারণে, কারণ সিস্টেম নিজে কাজ করছে। সিস্টেম যদি নিজে কাজ না করতো তাহলে প্লাস হতো, যদি সিস্টেমের উপর কেউ কাজ করতো। সিস্টেম তো নিজে কাজ করছে, তাই জন্য কি হয়, ডব্লিউ ইজুকাল টু মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি। এবারে আমরা দেখব যে ধরো গ্যাসের যে সম্প্রসারণ ঘটেছে তার ফলে ভলিউম V1 থেকে V2 হলো। এটা তো অবশ্যই ভলিউমে তো চেঞ্জ হচ্ছেই, প্রথমে তো V ছিল বা V1 ছিল, এখন ধরো V2 হয়েছে। তাহলে আমি লিখছি, ধরা যাক, ধরা যাক গ্যাসের সম্প্রসারণের কারণে, গ্যাসের সম্প্রসারণের কারণে, গ্যাসের সম্প্রসারণের কারণে আয়তন V1 থেকে V2 হলো, এবং এই যে V1 থেকে V2 হলো, গ্যাসের যে সম্প্রসারণের কারণে আয়তন যে V1 থেকে V2 হচ্ছে, তাহলে সেটা কিন্তু একবারে হয়ে যাবে না যে একবারে হুপ করে উঠে গেল, এরকম তো হবে না যে একবারেই V1 ছিল প্রথমে V2 হয়ে গেল। নিশ্চয়ই সেটা ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে সংঘটিত হয়। তার মানে আমি এখানে ব্র্যাকেট লিখছি, ক্ষুদ্র 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 ধাপে সংঘটিত হয়, ধাপে প্রক্রিয়াটি সংঘটিত হয়। ভালো করে বোঝার চেষ্টা করো, ধাপে প্রক্রিয়াটি সংঘটিত হয়।
এবার ধরো যখনই খুব ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে সংঘটিত হচ্ছে এবং ভলিউমটা V1 থেকে V2 তে হচ্ছে, তখন আমাদেরকে কি করতে হয় না ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে ইন্টিগ্রেশন dw ইজ ইকুয়াল টু কি হবে মাইনাস ইন্টিগ্রেশন V1 টু V2 P এক্সটার্নাল ইন্টু ডিভি, তাই তো। এবারে দেখো এই যে পি এক্সটার্নাল মানেটা কি? পি এক্সটার্নাল তো স্থির, পি এক্সটার্নালটা তো স্থির, মানে পি এক্সটার্নাল তো চেঞ্জ হচ্ছে না। তাহলে ডিডব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ইন্টিগ্রেশন অফ V1 V2 ডিভি, তাই তো। এবারে ধরো মাইনাস পি এক্সটার্নাল ডিভি V1 আর V2 যদি হয় তাহলে কি হবে পি এক্সটার্নাল প্যাকেটে V2 মাইনাস V1, বা এটাকে আমরা এটাও লিখতে পারি মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডেল্টা ভি। ডেল্টা ভি মানে কি? ডেল্টা ভি মানে আয়তনের পরিবর্তন, তাই তো। তাহলে ডেল ভি মানে আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন। তাহলে আয়তনের পরিবর্তন এখানে কতটা হচ্ছে? আয়তনের পরিবর্তন মানে হচ্ছে V2 মাইনাস V1 ইজ ইকুয়াল টু ডেল ভি, তাই তো। এখন ধরো V2 V1 এর থেকে বেশি, তাহলে ডেল ভি কি হবে? ডেল ভি পজিটিভ। তাহলে ডেল ভি যদি পজিটিভ হয় তাহলে এখানে ডব্লিউ কি হবে? ডব্লিউ কি হবে? ডব্লিউ হবে নেগেটিভ। এটা পজিটিভ, পজিটিভ নেগেটিভে নেগেটিভ। কিন্তু যদি V1 যদি এবার যদি V1টা বেশি হয় V2 এর থেকে, তাহলে ডেল ভি কি হবে? নেগেটিভ। আমরা কি জানি ডেল ভি ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1, V1টা বেশি V2টা কম, তাহলে কি এটা নেগেটিভ হবে। এটা যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ হবে, তার মানে কি তখন ডব্লিউ হয়ে যাবে পজিটিভ। তাহলে বোঝা গেল সাইনের ব্যাপারটা। আমি কিন্তু ভালো করে বারবার করে বলছি, দেখো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কখন ওয়ার্ক ডান পজিটিভ হয় কখন ওয়ার্ক ডান নেগেটিভ হয়। তাহলে দেখো প্রসারণ যখন ঘটছে, প্রসারণ মানে কি অলওয়েজলি যখনই গ্যাসের প্রসারণ ঘটবে, তাহলে গ্যাসের প্রসারণের ক্ষেত্রে কি হয়? গ্যাসের প্রসারণ যখন ঘটবে তাহলে গ্যাসের প্রসারণে সবসময় মনে রাখবে যে V2 গ্রেটার দেন V1। কিন্তু গ্যাসের যদি সংকোচন ঘটে, ধরো গ্যাসের সংকোচন ঘটলো, তখন তো কি হবে? V2 মানে কি কম, V1 মানে কি বেশি, তাহলে গ্যাসের সংকোচন কি হবে? গ্যাসের সংকোচন V1 গ্রেটার দেন V2। তাহলে প্রসারণের ক্ষেত্রে ওয়ার্ক ডানের সাইন কি হবে আর সংকোচনের ক্ষেত্রে ওয়ার্ক ডানের সাইন কি হবে? নিশ্চয়ই ক্লিয়ার, তাই তো। তাহলে আমি একবার রিভিশনে চলে যাই, আমরা আজকে কি কি পড়লাম। আমরা পড়লাম চাপ ও আয়তনিক কার্য, মানে পিভি ওয়ার্ক ডান। বাহ্যিক কোনো চাপের বিরুদ্ধে যদি কোনো সিস্টেম তার আয়তনের বৃদ্ধি ঘটায়, বা বাহ্যিক কোনো চাপের প্রভাবে যদি কোনো সিস্টেমের আয়তনের হ্রাস ঘটে, এই যে সিস্টেমের আয়তনের বৃদ্ধি বা হ্রাস ঘটছে তার ফলে যে যান্ত্রিক কার্য সম্পন্ন হয় তাকে বলা হয় চাপ ও আয়তনিক কার্য। যেমনটা আমি গ্যাস সিলিন্ডার দিয়ে উদাহরণ দিয়ে দেখালাম। এরপরে আমরা কি করলাম? দেখলাম যে সিম্পল ওয়ার্ক ডান মানে কি? ওয়ার্ক ডান মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। ক্লিয়ার। দেন আমরা দেখলাম যে একটি ভারহীন, একটি ঘর্ষণহীন পিস্টন দ্বারা যদি একটি বিকারে গ্যাস রাখা থাকে এবং সেখানে যদি চাপের একটু চেঞ্জ করি, তার ফলে এই যে চাপ আয়তনিক কার্যটা কিভাবে সংগঠিত হচ্ছে, কি রূপে সংগঠিত হচ্ছে, এবং তার বিভিন্ন সমীকরণ দেখলাম, এবং কোন পজিশন বা কোন পরিস্থিতিতে তার সাইনের কি কনভার্সন হয় সেটা আমরা দেখলাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, এবং এই ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। যে সমস্ত বন্ধু বান্ধবীদের দরকার তাদেরকে করো, তোমার ক্লাসমেটদেরকে করতে পারো। এবং আমি চাইবো যে তোমরা নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করো, ভালো লাগলো বা খারাপ লাগলো যাই লাগুক না কেন ভিডিওটি, তোমরা নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আমার ভীষণ ভালো লাগবে যে তোমরা ভিডিওটি দেখছো এবং উপকৃত হচ্ছ। আমি চাই আমার যে সমস্ত স্টুডেন্টরা অফলাইন বা অনলাইনে পড়াশোনা করছে তারা ভালো মানুষ হোক, ভালো মানুষের মতো মানুষ হোক, এবং শুধুমাত্র ওই বই পড়ে মুখস্থ করে নাম্বার যেন না পায়, তাদের মধ্যে যেন নলেজ বেসড প্রবলেম সলভিং বা প্রবলেম ট্যাকেলিং স্কিল তৈরি হয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে টিউনড উইথ অধ্যয়নম।